আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর তুলিকে আমরা দেখে রাখতে পারবো না। যে মেয়ে ডাক্তার সাহেব ছাড়া অক্সিজেন পায় না, নিঃশ্বাস নিতে পারে না, তাকে আমাদের দ্বারা সামলানো হবেই না। কথাটা বলে শার্টের হাতা দিয়ে চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল নিবিড়। এখানে এক মুহূর্ত থাকলে নিজেকে সামলাতে পারবে না। গত 27 ঘন্টা ধরে হসপিটালে বসে আছে সবাই। অন্তু, রিমি, নিবিড়, সাগর, পায়েলকে 1 মিনিটের জন্য হসপিটাল থেকে বাহির করা যায়নি। আদ্র দুর্বোধ্য হাসল। মাথার ব্যথাটা ছিঁড়ে যাচ্ছে, চোখগুলো খুলে রাখা কষ্টকর হয়ে উঠছে। তবুও হৃদয়ে শীতল স্রোত অনুভব করছে সে। জীবনের এমন মুহূর্তে কজন দেখতে পায় বন্ধুদের চোখে জল, প্রিয় কিছু হারিয়ে ফেলার বেদনা। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করার শক্তিটুকু আর নেই। পায়েলকে কোলে একটা বাচ্চা নিয়ে প্রবেশ করতে দেখে অবাক চোখে তাকালো। দাঁতে দাঁত চেপে অতীব কষ্টে প্রশ্ন করলো, আমার আকাশের নতুন তারা? নিমেষে পায়েলের চেহারায় প্রস্ফুটিত মলিন বিবর্ণ রূপ উধাও হয়ে গেল। মাথা নেড়ে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলল, হ্যাঁ, তোর মেয়ে। জানিস আদ্র, তুলির বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব কম ছিল অতিরিক্ত রক্তক্ষরণের জন্য, কিন্তু তোর বিশ্বাস ভালোবাসাকে জিতিয়ে দিয়েছে মেয়েটা। একদম ভেঙে পড়েনি, বেঁচে থাকার ইচ্ছেটা প্রখর ছিল। আল্লাহ হয়তো চায় তোদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হোক নতুন করে। আদ্র চোখ বুজে বলে উঠল, রক ব্লাড কে দিয়েছে? সাগর আর পূর্ব, ওদের ব্লাড গ্রুপ তুলির সাথে ম্যাচ হয়েছে। আদ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে শুকরিয়া আদায় করলো আল্লাহর প্রতি। কিন্তু যদি বন্ধ হয়ে যায় তার নিঃশ্বাস, তুলির কি হবে? কে আগলে রাখবে তাকে? কেন জীবনে সুখটা চিরস্থায়ী হয় না কখনো? সুখ যদি চিরস্থায়ী হতো তাহলে দুঃখ তো তার মর্মার্থ হারিয়ে বসত। আদ্র ভেজা গলায় খুবই ক্ষীণ স্বরে বলে উঠল, আমার আকাশে এতকাল ধরে আগলে রাখা শুকতারাটা খসে পড়তে দিস না পায়েল। ডান হাতটা বাড়িয়ে দিল আদ্র। পায়েল বাচ্চাটাকে নিয়ে একটু নিচু হতে আলতো করে কোমল ছোট্ট হাতটা ধরল। বাবা হওয়ার সুখ। আদ্রর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করল। এ পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করছে বহুবার। তৃষ্ণার্ত হৃদয় চৌচির হয়ে যাচ্ছে তুলির সান্নিধ্য লাভের আশায়। দৈহিক কষ্ট আদ্রকে শেষ করে দিতে পারছে না। সে তো শুধু ধুকে ধুকে মরছে অন্তর বেদনায়। তুলাতে বিয়ে দিতে হবে ফুপু আম্মা। 5 বছরের অদ্রির মুখে উচ্চারিত বাক্যে চক্ষু জোড়া বড় বড় হয়ে এলো ড্রয়িং রুমে উপস্থিত সকলের। সূক্ষ্ম ভাঁজ পড়ল তুলির ললাটে, ঠোঁট দুটো কিঞ্চিত সংকুচিত। ছোট্ট অদ্রির দিকে তেড়ে আসতেই সে লুকিয়ে পড়ল ইনশিতার পেছনে। ইনশিতা হাত বাড়িয়ে সামনে টেনে আনলো। মেয়েটার দিক তাকালেই চক্ষু ফেরানো দায় হয়ে পড়ে। গায়ের রং একদম আদ্রর মতো, গাল দুটো লাল লাল আভায় ছেয়ে থাকে সর্বদা। চোখ তা তো একদম মায়ের গুলো পেয়েছে বললেই চলে। ছোট অদ্রিও ডাগর ডাগর আখি দেওয়ার অধিকারিণী। ইনশিতা সোফায় বসে গালে ঠোঁট ছুঁয়ে দিল অদ্রির। বুকের মাঝে জড়িয়ে নিল, চুলে হাত দিয়ে হাত বুলিয়ে বলতে লাগলো, তোমার মাকে তুমি বিয়ে দিবে কেন প্রিন্সেস? ইনশিতার মায়াময় কণ্ঠে আরেকটু গুটিসুটি মেরে গেল অদ্রি। নাক ফুলিয়ে আর চোখে চাইল টুকটুকে লাল রঙের শাড়ি পরিহিতা তুলির পানে। কোমরে হাত দিয়ে পলকহীন তার দিকে চেয়ে আছে তুলি। মিহি স্বরে বলে উঠল অদ্রি, সকালে রোহান ভাইয়া চুল টানছিলাম, আমি মনে করেছি ভাইয়া আরাম পাবে, কিন্তু ভাইয়া আমুল কাছে বিচার দিয়েছে আমি নাকি ইচ্ছা করে ভাইয়ার মাথায় ব্যথা দিয়েছি। আম্মু আমাকে বকেছে। আম্মু আমার থেকেও রোহান ভাইয়াকে বেশি ভালোবাসে, তাই আমি বিয়ে দিয়ে দেব। কুমিল্লার তুলাকে কুমিল্লায় পাঠিয়ে দিব। আমাদের বাসায় রাখবো না ফুপু আম্মা। বাবাই থাকলে কখনো আমাকে বকতে পারতো না। তুলির মাথা ঘুরতে লাগলো। অদ্রির পাকা পাকা কথায় হতবম্ব নির্বাক। চেহারায় এক ফালি বিস্ময়। আমরিনের হাতে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে আদুরে বুলি আওড়ালো আদ্রি, ফুপু আম্মা তু বাবাইকে কল দাও প্লিজ, বলবে আদ্রি তাকে খুব মিস করছে। এখনই না আসলে আমি কষ্ট পাবো, কাঁদবো।
আমরিন করুণ চাহনি নিয়ে নিবদ্ধ করলো তুলির দিকে। তুলির ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অদ্রির এই এক স্বভাব, কিছু হলেই বাবাই চাই তার। মেয়েটা ঠিক তার মতোই নাজুক হয়েছে। ছোট্ট ধমকেই কাঁদতে শুরু করে ঠোঁট ভেঙে। ইনশিতা কপালে চুমু এঁকে দিল, স্মিত হেসে বলল, রোয়ানকে আচ্ছা মতো মাইর দিব আজ। হ্যাপি? ঠোঁট ছাড়িয়ে হাসলো অদ্রি। হাসবেই না কেন? রোয়ানকে মোটেও সহ্য হয় না তার। সারাক্ষণ তার উপর ছোটখাটো টর্চার করে, যেমন চকলেট কেড়ে নিয়ে খেয়ে ফেলে, চুলে তেল দিয়ে দেয় একদম চুবা চুবা করে, আরও অনেক অনেক কাণ্ড। গাড়ির শব্দ কর্ণগোচর হতেই অদ্রি খুশিতে আত্মহারা হয়ে উঠল। ছোট ছোট পা ফেলে প্রস্থান করলো ড্রয়িং রুম। তুলিও ছুটে এলো মেয়ের পিছু পিছু। অদ্রির চোখে খুশিতে পানি চিকচিক করছে। সেদিকে চেয়ে মৃদু হাসি ফুটে উঠল তুলির অধর কোণে। মা ও মেয়ে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষের প্রতীক্ষায়। এটাই দুজনের অভ্যেস, প্রতিদিন অপেক্ষা করা মানুষটার জন্য। আদ্র গাড়ি থেকে নেমে ভ্রু কুঁচকে তাকালো। দ্রুত বেগে হেঁটে এসে গায়ের জ্যাকেটটা জড়িয়ে দিল অদ্রির গায়ে। ব্যগ্র কণ্ঠে বলে উঠল, এত ঠান্ডায় বাহিরে দাঁড়ানোর দরকার ছিল না। তোমাকে না দেখলে ভালো লাগে না বাবাই? আদ্র তড়িৎ গতিতে তুলির দিকে এক পলক চাইল, পরক্ষণেই অদ্রিকে কোলে তুলে নিয়ে বলল, আমারও লাগে না। তা আজকে কি কোনো বিচার আছে আপনার মায়ের নামে? অদ্রি প্রতিদিন কোনো না কোনো বিচার দেয় তুলির নামে। মা মেয়ে একদম মেলে না, মান অভিমান লেগেই থাকে দুজনের। কিন্তু মায়ের সামান্য একটু মন খারাপ, কষ্ট অদ্রির দ্বারা সহ্য হয় না, কেননা এতে তার বাবার বুকে যন্ত্রণা হয়। অদ্রি ধীর স্থির ভঙ্গিতে বলল, তুলার জন্য জামাই খুঁজতে হবে বাবাই। সাথে সাথে চমকপ্রদ দৃষ্টিতে চোখ তুলে তাকালো তুলি। এই মেয়ে কি বলছে এসব? জামাই খুঁজতে হবে মানে? আমার তো জামাই আছে, ভয়ঙ্কর এক ডাক্তার সাহেব আছেন। তুলি আনমনে আওড়ালো। আদ্র তুলির একদম কাছে গিয়ে দাঁড়ালো। তুলির চোখে চোখ রেখে প্রশ্ন করলো, দেখেন তো আমাকে আপনার আম্মুর জামাই হিসেবে পছন্দ হয় কিনা মিস তুলনা আহনাফ অদ্রি? তুলি মস্তক লজ্জায় নত হয়ে গেল। লাল প্রলাপে ঢেকে গেছে শ্যামবর্ণ কপল, যা আদ্রর চোখে আটকালো, বিঁধল ঠিক বুকের বাঁ পাশে। অদ্রি আদ্রর দিকে একটু চেয়ে নতমস্তকে দাঁড়িয়ে থাকা তুলির দিকে তাকালো, আহ্লাদি স্বরে বলে উঠল, আমার বাবাইকে তোমার পছন্দ তো আম্মু? ইস, এই মেয়েটা বাবার বৈশিষ্ট্য যেন অক্ষরে অক্ষরে নিজের মধ্যে ধারণ করে রেখেছে, যার ফলস্বরূপ এতটুকু বয়সে ঠোঁট কাটা স্বভাবের হয়েছে। তুলি মনে মনে বলে উঠল, পছন্দ তো খুবই নগণ্য শব্দ। ডক্টর সাহেবকে ছাড়া আমার বেঁচে থাকা দুষ্কর। ক্লান্ত অবিশ্রান্ত আদ্র নিশ্চুপ তুলির দিকে দৃষ্টি রেখে বলল, তুমি কিন্তু আবারও তুলা বলে ডেকেছ অদ্রি। বাবাই নিষেধ করেছিলাম। সরি বাবাই, আমার যখন আম্মুর প্রতি বেশি ভালোবাসা পাই তখন ডাকি। নামটা মিষ্টি লাগে, কারোর সামনে ডাকবো না, কিন্তু আম্মুর কানে কানে ডাকবো। মেয়ের কথা শুনে তুলি চট করে মাথা তুলল। ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো নিমেষে। আদ্র কোল থেকে নামিয়ে ইনশিতার পাশে বসিয়ে দিল অদ্রিকে। ক্লান্ত কণ্ঠে বলে উঠল, তিন্নি, আরিশ, রোয়ান কোথায়? তিন্নি আরিশ ঘুমাচ্ছে ভাইয়া, রোয়ানকে নিয়ে রনক ভাইয়া বাইরে গেছে। পাশ থেকে প্রত্যুত্তর করলো আমরিন। তিন্নি, আরিশ, তার ছেলে মেয়ে। টুইন্স বেবি হয়েছে আমরিনের, বয়স 2 বছর। আদ্র কোনো কথা না বলে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। অর্ধেক সিঁড়ি অতিক্রম করে থমকে গেল আকস্মিক। ঘাড় ফিরিয়ে চাইতেই তুলি গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলো পেছন পেছন। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। ইনশিতা আমরিন মুখ টিপে হাসছে। রুমে প্রবেশ করা মাত্র আদ্র দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। তুলির কোমর পেঁচিয়ে কাছে টেনে আনলো প্রচন্ড জোরে। বিন্দুমাত্র দূরত্ব রাখেনি দুজনের মাঝে। ধুক করে কেঁপে উঠল তুলির বক্ষস্থল। হুড়হুড় করে কম্পন ছড়িয়ে পড়ল দেহের প্রতিটি অংশে, সর্বাঙ্গে। পুরো কায়া শিওরে উঠেছে। আচমকা আদ্রের স্পর্শে নেতিয়ে পড়ছে তুলি। সূক্ষ্ম একটা নিঃশ্বাস বিমোচন করে দিল আদ্র। শাড়ি ভেদ করে আগ্রাসী হস্ত দুটো বিচরণ করতে লাগলো উন্মুক্ত অংশে। আখি পল্লব বন্ধ হয়ে গেল তুলির খানিকক্ষণ আগেই।
আদ্রর শার্টের কিছু অংশ মুষ্টিমেয় করে নিল। শ্বাস ফেলতে লাগলো অত্যন্ত ধীরে ধীরে। নত হয়ে গেল, গাল স্পর্শ করাতে মগ্ন আদ্র। কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিচেল স্বরে বলে উঠল, আবারও মোবাইল ভেঙে ফেলি এটাই চাও নাকি বয়রা হয়ে গেছো? কতগুলো কল দিয়েছি, একটা বারও পাইনি। তুমি কি জানতে না তোমার রিনঝিন স্বর আমার কর্ণধার, না হলে ক্লান্তি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না। নিরুত্তর তুলি। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে আদ্রর অ্যাডামস অ্যাপল বরাবর। আদ্রর হৃদস্পন্দন বেড়ে গেছে, আরো শক্ত করে জড়িয়ে নিয়েছে নিজের সাথে। কিয়ৎক্ষণ কেটে যেতেই তুলি মুখ খুলে নিচু স্বরে বলল, আমি নিচে ছিলাম আমরিনের সাথে, শুনতে পাইনি। আপনার মাথা ব্যথা করছে ডক্টর সাহেব? হুম, আজকাল মাথা ব্যথা করে না, ব্যথা করে হৃৎপিণ্ড। প্রিয় তুলাকে এক নজর না দেখতে পেলে যন্ত্রণা অনুভব হয়। ছুটে আসতে ইচ্ছে করে হসপিটাল থেকে। মাঝে মাঝে মনে হয় ডাক্তার হয়ে ভুল করে ফেললাম। বঞ্চিত করছি চোখ দুটোকে তুলাকে সারাটা দিন অবলোকন করা হতে। তুলির কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দিয়ে আস্তে আস্তে সরে গেল আদ্র। গায়ের শার্টটা খুলে টাওয়াল নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। ধপ করে বিছানায় বসলো তুলি। বুকটা কাঁপছে প্রচন্ড। প্রখর অনুভূতিতে ভরে যাচ্ছে মন, অন্তরাত্মা চিত্রপট। এখনো সেই ভয়াবহ মুহূর্তগুলো মনের আয়নায় প্রস্ফুটন হলে তুলি ভয়ে জমে যায় বরফের ন্যায়। তুলি যখন আদ্রকে দেখার জন্য কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা, তখন পায়েল বাধ্য হয়ে আদ্রর সিচুয়েশন খুলে বলে। সব শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল ও পর মুহূর্তে পাগলের চিল্লিয়ে কেঁদেছে। বারবার আবদার করেছে আদ্রর কাছে নিয়ে যাওয়ার, মেয়েটার মুখটা পর্যন্ত দেখেনি। তুলির অস্থিরতা পাগলামিতে বাধ্য হয়ে নিয়ে যাওয়া হয় আদ্রর কাছে। আদ্র কোনো কথা বলেনি, নিবিড়কে ইশারা করে তুলিকে তার পাশে শুয়ে দিতে বলল। শুয়ে দিতেই অসুস্থ শরীর নিয়ে তুলি আদ্রর বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। ডাক্তার কিছু বলতে চেয়েও আদ্রর জন্য বলতে পারল না। আদ্র পিঠে হাত রাখতেই তুলি অস্পষ্ট কান্নারত কণ্ঠে বলে, আমাকে ফেলে যাবেন না ডক্টর সাহেব, কে আগলে রাখবে আমায়? তুলা ডাক না আসলে আমি নিঃশ্বাস নিতে পারবো না, বাঁচা হবে না আমার আপনি বিহীন। তুলির কথায় আদ্র কেঁদেছে নিঃশব্দে। বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে গিয়েছিল প্রবল। মনে মনে শুধু তুলির সুখ ভিক্ষা চেয়েছে। নিজেকে ধাতস্থ করে সামলে নিয়েছে সাগর। দিনরাত এক করে আদ্র ট্রিটমেন্ট করেছে। তুলিকে কেউ আদ্রর কেবিন থেকে সরাতে পারেনি। 15 দিনের মাথায় আদ্র শঙ্কামুক্ত হয়েছে। বাড়িতে আনার পর তুলি তার সেবা করার চেষ্টা করলেও আদ্র দেয়নি, বরং অসুস্থ শরীর নিয়ে যতটুকু সাধ্য হয়েছে প্রাণপ্রিয় তুলার কেয়ার করে গেছে। মাথা ব্যথায় কুকড়ে যেতে দেখেছে তুলি আদ্রকে দিনের পর দিন। এত বড় অ্যাক্সিডেন্টে বেঁচে যাওয়াটাই অনেক। নিজের ব্যথা লুকিয়ে আদ্র তুলির জন্য ভেবেছে শুধু। চোখের কার্নিশে নরম স্পর্শ অনুভূত হতেই তুলি নড়ে চড়ে উঠল। চকিতে তাকালো সম্মুখে। আদ্র সবটুকু জল শুষে নিয়ে বিচলিত কণ্ঠে বলে উঠল, চোখে পানি কেন? আর যদি দেখি তাহলে বেলকনি থেকে ফেলে দিব। চলো এখন খেতে যাবে। আদ্রর ছোটখাটো হুমকিতে তুলি স্মিত হাসল। সমান তালে হাঁটতে লাগলো আদ্রর পাশে। এখন নিচে যেতে হবে। আদ্র নিজ হাতে খাইয়ে দিবে তাকে ও অদ্রিকে। প্রতিদিন এমনটাই করে, এটা যেন তার নিত্যকার অভ্যাস। হইচই কোলাহলে ভরে গেছে বাড়ির প্রতিটি কোণা। বাচ্চাদের ছুটাছুটিতে মুখরিত চারপাশ। কয়েকজন বাচ্চা কাচ্চা একত্রিত হলেই পুরো বাড়ি মাথায় তোলার জন্য যথেষ্ট। তুলি আমরিন নাস্তার ট্রে নিয়ে ছাদে এলো। হলদে নিয়ন আলোতে উজ্জ্বল হয়ে আছে পুরোটা ছাদ। মেঝেতে পুরনো পাটিতে বিছানো বসে আড্ডায় মশগুল আদ্র ও তুলির বাবা মা। অন্যদিকে নিবিড়, অন্তু, পায়েল, রিমি, ইনশিতা, রনক সকলে কথা বলছে বসে বসে। তুলি ভ্রু কুচকে চারপাশে চাইল। আদ্র তো এখানে ছিল। তুলি নাস্তার প্লেট লাগতেই পায়েল অন্তুর দিকে তাকিয়ে বলে উঠল, রাহিমকে ডেকে নিয়ে আয় অন্তু, ও তো কিছুই খায়নি। ওর খিদে লাগলে খেয়ে নেবে, হয়তো খিদে লাগেনি। কথাটা বলতে দেরি হলো। পায়েলের তেতে উঠতে 1 সেকেন্ডও লাগলো না। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এখন যাবি তুই? আলসে একটা, ছেলের জন্য মায়া নেই। অসহায় দৃষ্টিতে তাকালো অন্তু। ছেলের পেছন পেছন ঘুরতে ঘুরতে বেচারা দুর্বল হয়ে পড়েছে। রাহিন খুব দুষ্ট প্রকৃতির। 3 বছর বয়সে তার দুষ্টামির শেষ নেই। পা বাড়াবে তার পূর্বেই আদ্র সকল বাচ্চা পার্টি নিয়ে
ছাদে হাজির হলো। আহান ও ঝুমু আসলো সাথে। তুলি আনন্দিত দৃষ্টিতে তাকালো আদ্রর দিকে। তুলি কবে ধরে বলেছিল সবাই একসাথে হয় না অনেকদিন। আহান ঝুমুকেও দেখা হয় না। ইচ্ছেটা আজ পূর্ণ করে ফেললো আদ্র। এই মানুষটাকে কে যত ভালোবাসবে তুলি ততই কম হবে। তুলির কাছে নিজের অস্তিত্ব মানেই আদ্র। আহানের মেয়ে আনিশার গালে ছোট্ট একটা চুমু খেলো তুলি। সবাই আজ পরিপূর্ণ। 1-2 বাচ্চার বাবা মা হয়ে গেছে। রিমি ও ইনশিতা আবারও মা হবে। পূর্বকে আসতে বলেছিল আদ্র, কিন্তু হুট করে কানাডা থেকে আসা তো সম্ভব নয়। তবে খুব শীঘ্রই আসবে বাংলাদেশে তিশা ও ত্রিহানকে নিয়ে। গত বছরই কানাডা চলে গিয়েছিল। মাঝে সাঝে কথা হয় ভিডিও কলে তিশা, ত্রিহান, পূর্ব ও দাদির সাথে। অম্বর অন্তরিক্ষে হাজারো তারাদের বিচরণ। পুরো আকাশ দখল করে নিজেদের শাসন চালাচ্ছে। ঝলমল করে আকৃষ্ট বিমোহিত করে চলেছে মানব জাতিকে। ছাদের কার্নিশে ঠেসে দাঁড়ালো তুলি। শীতে জুবুথুবু অবস্থা, তার উপর বিশুদ্ধ হিমশীতল গায়ে কাটা দিচ্ছে। আদ্র এক হাতে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। তুলি মুগ্ধময় দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল ফর্সা মুখটায়। অন্তরে বইছে মৃদুমন্দ হাওয়া। আদ্র সবার অগোচরে চুলের ভাঁজে ছুঁয়ে দিল ওষ্ঠযুগল, খুবই আলতোভাবে। সম্মুখে পূর্ণ দৃষ্টি মেলে ম্লান হাসল। তুলিও চাইল। সবার হাসিখুশি মুখগুলো দেখে হৃদয় জুড়িয়ে আসছে। বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুজে অনুভবের জগতে পাড়ি জমালো। অনুভব করতে লাগলো আদ্রর হৃদস্পন্দন। সেই সাথে শুনল আদ্রর মাদকতায় ভরপুর কণ্ঠস্বর। বিশাল বিস্তর আকাশের ন্যায় আমারও একটা আকাশ আছে তুলা, যেই আকাশে আমার প্রিয় মানুষগুলো ঝলমল করছে তারা হয়ে। সুদূর ওই আকাশে তারার মেলা প্রতিনিয়ত বসে না, কখনো কখনো ঢেকে যায় কালো কৃষ্ণ মেঘে। কিন্তু আমার আকাশ, তাতে মেঘ আসলেও তারার মেলার সমাপ্তি ঘটে না কভু।